কেমন আছো আম্মু? রিজভির মা সেই কণ্ঠ শুনেই ফুপিয়ে কেঁদে দিলেন। রিজভি রে, আমার বুকের মানিক বাবা, তোর মুখটা দেখি না কতদিন। কেমন আছিস তুই? মা, কান্না বন্ধ করো তো। আমি ভালো আছি। তোমরা কেমন আছো বলো? প্রকৃতিতে ঋতু বদল ঘটছে। শীতের ছোঁয়ায় প্রকৃতি নতুন রূপ ধারণ করেছে। শীতের শুরুটা খুব নরম আর শান্ত একটা অনুভূতি নিয়ে হাজির হয়েছে। শীতের ভোরে হালকা কুয়াশায় মাটির উপর সাদা চাদরের মতো ছড়িয়ে এক মায়াময় পরিবেশ তৈরি করেছে। আজকের সকালের বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব মিশে আছে। এই মৃদু ঠান্ডা আবহাওয়াটা বেশ আরামদায়ক লাগে শরীরে, মনে অদ্ভুত এক শান্তি নিয়ে আসে। প্রাপ্তির ৯ মাস চলছে। ৩ যমজ সন্তান গর্ভে থাকায় পেটটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড়সড় লাগে। ফারিসের একটা হাতের উপর শুয়ে আছে প্রাপ্তি। আজকাল তার হাঁটা চলা করতেও বেশ অসুবিধে হয়। উঠতে বসতে গেলেও আরেকজনের সাহায্য দরকার হয়। ফারিস সর্বদা প্রাপ্তির সাথে লেপ্টে থাকছে। এতদিন হসপিটালের ডিউটি সামলে প্রাপ্তির দেখাশোনা করাও এবার ফারিস ১ মাসের ছুটি নিয়েছে। প্রাপ্তিকে রেখে এখন খুব একটা বাইরেও যায় না সে। যদিও যায়, দরকারি কাজ সেরে সাথে সাথে ফিরে আসে। সকালে সূর্যের মৃদু আলো কাচের জানালা ভেদ করে পর্দার ফাঁক ফোকর দিয়ে রুমে প্রবেশ করছে। নাম না জানা নানা সুরে পাখিদের কিচিরমিচির ভেসে আসছে বাহির থেকে। প্রাপ্তির ঘুম ছুটে গিয়েছে এবেলায়। প্রাপ্তির চোখ খুলতেই ফারিসের চোখ জোড়া তার নজর আটকে গেল। প্রাপ্তি আস্তে ধীরে বিছানায় উঠে বসল। ফারিসের মায়ামাখা চোখদ্বয়ে তাকিয়ে রইল খানিকক্ষণ। মুখে সূক্ষ্ম হাসি টেনে প্রাপ্তি হালকাভাবে নিজের ওষ্ঠ ছোঁয়ালো ফারিসের ২ চোখে। ফারিসের চোখের উপর পড়ে থাকা চুলগুলো প্রাপ্তি আলতো করে সরিয়ে দিল। প্রাপ্তি বিছানায় এক হাত হাতড়ে খুঁজে বের করলো নিজের সুতি ওড়নাটা। প্রাপ্তি আস্তে আস্তে বিছানা থেকে নেমে মাথায় ভালো করে ওড়না টেনে নিয়ে পেটসহ ভালো করে ঢেকে নিল। প্রাপ্তির পরনে ঢিলেঢালা সুতির একটা নাইটি, যা মেক্সি জাতীয় পোশাক। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে চুপচাপ নিচে নেমে গেল। পারভিন আর বারিশা রান্নাঘরে নাস্তা তৈরিতে ব্যস্ত। প্রাপ্তি ডেলিভারির ডেট এগিয়ে আসায় ১ সপ্তাহ ধরে পারভিন এখানেই আছে। গতকাল মাহতাব দেওয়ান, রওশনারা আর ইব্রাহিম দেওয়ানকেও নিয়ে এসেছেন। প্রাপ্তিকে দেখে বারিশা ডাক দিল, এদিকে আয়। একা একা নামতে গেলি কেন সিঁড়ি দিয়ে? মুখটা ফুলিয়ে ছোট বাচ্চাদের মতো করে নিল প্রাপ্তি। বড়াম্মু, ভালো লাগছিল না তো ঘরে, তাই একটু নিচে হাঁটতে নেমেছি। দেখো না পা দুটোর কি অবস্থা। প্রাপ্তি শেষ কথাটা বলার সময় ২ হাতে মেক্সিটা তুলে পা দুটো দেখালো বারিশাকে। বারিশা ফট করে প্রাপ্তিকে ধরে বসিয়ে দিল একটা সোফায়। পায়ের উপর থেকে মেক্সিটা একটু সরিয়ে পা দুটোর উপর নজর বুলালো। ইস, কি অবস্থা পা দুটোর! আমাকে আগে দেখাসনি কেন? বেশি ব্যথা করছে? পারভিন আর রওশনারাও ছুটে এলেন। প্রাপ্তির পা দেখে ২ জনই হাই হুতাশ করতে লাগলেন। রওশনারা প্রাপ্তিকে আস্তে আস্তে হাঁটতে বললেন। প্রাপ্তি যেন এটাই চাইছিল, যদিও তার হাঁটতে একটু কষ্ট হচ্ছে। প্রাপ্তি বাইরের সদর দরজার দিকে ইশারা করে বলল, একটু বাগান থেকে হেঁটে আসি। রওশনারা বললেন, আয় দেখি, আমার হাত ধর, হাঁটিয়ে নিয়ে আসি আমি। প্রাপ্তি রওশনারার হাত ধরে বাগানে গেল। পেটের উপর ভালো করে ওড়না নিয়ে নিয়েছে সে। বড় পেট আর গুলুমুলু হয়ে যাওয়ায় তাকে দেখতে একটু খাটো মনে হয় আজকাল। গায়ের রংটাও একটু ভাটা পড়েছে। প্রথম প্রথম প্রেগনেন্সির সময়ে তার গায়ের উজ্জ্বলতা বেশ বেড়ে গিয়েছিল, এখন একটু চাপা পড়েছে। এসব প্রেগনেন্সির কারণেই হয়েছে। মেয়েদের এই সময় অনেক ধরনের শারীরিক পরিবর্তন দেখা যায়। প্রাপ্তি বাগানে রওশনারার হাত ধরে পাশাপাশি ছোট ছোট পা ফেলে হাঁটছে। প্রাপ্তি অন্য একটা হাত তার কোমরের পেছনে চেপে রেখেছে। বাইরের সুন্দর সকালটাই একটু হেঁটে শান্তি লাগছে তার। আজকাল তার বিনা কারণেই মুড সুইং হয়। ফারিস এখন আর আগের মতো রাগ করে না প্রাপ্তির সাথে। প্রাপ্তির সব আবদার আহ্লাদ মুখ বুজে সহ্য করে। ফারিস প্রাপ্তিকে নিজের হাতে গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়, মাথা আঁচড়ে দেয়। রাতের বেলায় শোয়ার আগে কি সুন্দর করে আবার চুলে বেনুনি করে দেয়। প্রাপ্তি বারণ করলেও অবশ্য ফারিস গায়ে মাখে না। তখন একটু আধটু ধমক খেতে হয় প্রাপ্তিকে ফারিসের কাছ থেকে। ফারিস এই কয়েক মাস ইউটিউব থেকে অনেক রান্নাও শিখেছে। ফারিস সময় করে রান্না করে, সেসব টেস্টও করিয়েছে প্রাপ্তিকে। ফারিসের ঘুম ভেঙে যেতেই সে বিছানা হাতড়ে
তার বউকে খুঁজলো। প্রাপ্তিকে বিছানায় না পেয়ে ফারিস ঠাস করে উঠে বসলো। ওয়াশরুম চেক করে প্রাপ্তিকে না পেয়ে ফারিস বেলকনিতে গেল প্রাপ্তিকে খুঁজতে। ফারিস বেলকনিতে প্রাপ্তিকে না পেলেও বেলকনি থেকে ঠিকই দেখতে পেল প্রাপ্তিকে। ফারিস প্রাপ্তিকে রসনারার হাত ধরে গুটি গুটি পায়ে বাগানে হাঁটতে দেখে সম্মোহনী দৃষ্টিতে কতক্ষণ যে তাকিয়ে রইল ফারিস নিজেও হয়তো খেয়াল নেই। প্রাপ্তিকে দেখতে বেশ আদুরে লাগছে। ফারিসের বাচ্চা পেটে নিয়ে ঘুরছে মেয়েটা, ভাবতেই ফারিসের বুকের ভিতরে হাঁসফাঁস শুরু হয়ে যায়। ফারিস একসময় যেই মেয়েটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে আর্জি জানাতো, সেই মেয়েটা এখন তার বাচ্চাদের মা হতে যাচ্ছে। ফারিসের চোখ ভিজে গেল নিজের অজান্তেই। এর চেয়ে সুন্দর অনুভূতি দ্বিতীয়টি নেই বোধহয়। তখনই বারিশার ডাকে পেছনে ফিরল ফারিস। ফারিস মায়ের ডাকে নিজের পরনের টি শার্ট টেনে চোখ মুছল, তারপর স্বাভাবিক হয়ে রুমে প্রবেশ করলো। বারিশাকে দেখে ফারিস তার মায়ের কাছে ছুটে গেল। বারিশা কফির কাপটা বাড়িয়ে দিল ছেলের হাতে। ফারিস তার মায়ের মমতাময়ী মুখটার দিকে তাকিয়ে কাপটা নিল হাত থেকে। কাপটা বেডসাইড টেবিলের উপর রাখছিল ফারিস। তখন বারিশা বলল, মেয়েটার পায়ে পানি এসেছে, 3টা বাচ্চা, তার উপর বয়স কম, প্রথম ডেলিভারি, ভীষণ চিন্তা হচ্ছে রে। ফারিস নিজেও এসব নিয়ে চিন্তিত। ফারিস তার মায়ের কথায় তড়াক করে পিছনে ঘুরে তাকালো। ফারিস দৌড়ে তার মাকে জাপটে ধরে বলল, আম্মু, ওর কিছু হবে না তো? ফারিস নিজেকে আর ধরে রাখতে পারল না। শক্ত মুখশ্রীর আড়ালে নিজের অনুভূতিকে লুকাতে না পেরে চোখের পানি ছেড়ে দিল। ছেলের চোখে পানি দেখে বারিশা আঁতকে উঠল। ছেলেটাকে এভাবে ভেঙে পড়ে যেতে দেখেনি কখনো। ছেলেটা যে প্রাপ্তিকে ভীষণ ভালোবাসে বারিশা বুঝতে পারে। বারিশা ছেলের পিঠে আর মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না পাগল ছেলে, আল্লাহ আছেন তো নাকি? আল্লাহ ভরসা, প্রাপ্তির কিচ্ছু হবে না, দেখে নিস। ফারিস মায়ের কাঁধ থেকে মুখ তুলে শক্ত হয়ে দাঁড়ালো। নিজের চোখের পানি হাতের আড়ালে লুকোনোর আগেই বারিশা ছেলের হাত সরিয়ে দিয়ে নিজেই আঁচল টেনে সযত্নে ছেলের চোখের পানি মুছে দিল। ফারিস মায়ের হাতটা টেনে খাটের উপর বসিয়ে দিল। তারপর নির্দ্বিধায় ফারিস তার মায়ের পায়ের কাছে ফ্লোরে ধপ করে বসে পড়ল। বারিশা ছেলের কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে। ফারিস তার মায়ের একটা পা নিজের ওরুর উপর রেখে তাতে নির্দ্বিধায় চুমু খেলো। অপর পায়েও একইভাবে চুমু খেলো। বারিশা ছেলের পাগলামি দেখছে। ফারিস বারিশার পায়ে চুমু খেয়ে বলল, আমাকে পৃথিবীতে আনতেও তোমাকে নিশ্চয়ই এমন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আম্মু, তাই না? বারিশা ছেলের কথায় তৃপ্তির হাসি হাসলেন, তবে তার চোখেও পানি দেখা গেল। বারিশা ছেলের মাথায় আদরে হাত বুলিয়ে বলল, কষ্ট সহ্য করছি বলেই তো আমার কোল জুড়ে এমন রাজপুত্র সোনার ছেলে এসেছে। আমার সব কষ্ট এই চাঁদ মুখের দিকে প্রথমবার তাকিয়েই উধাও হয়ে গিয়েছিল। তুই আর মুসলিমা আমার বুকের মানিক, আমার 7 রাজার ধন, আমার নারী ছেঁড়া ধন তোরা। ওঠ, এবার যা, কফিটা শেষ কর দেখি। বারিশা ছেলের হাতে চা ধরিয়ে দিয়ে ওখানেই বসে রইলেন। ফারিস মায়ের পায়ের কাছে বসেই মায়ের সাথে কথা বলতে বলতে কফিটা শেষ করলো। প্রাপ্তি রসনার হাত ধরে ছোট ছোট পা ফেলে বাগানে হাঁটছিল। তখনই ফারিস সেখানে উপস্থিত হয়ে গলা ঝেড়ে কাশের মাধ্যমে আকর্ষণের চেষ্টা করলো। পুরুষালী গলার স্বর পেয়ে প্রাপ্তি আর রসনারা পিছু ঘুরে তাকালো। ফারিসকে দেখে রসনারা টিপ্পনি কেটে বলল, বইয়ের কথা খুব মনে পড়ছিল বুঝি দাদু ভাইয়ের? ফারিস ঠোঁটে ফিচেল হেসে মাথা নাড়তে নাড়তে জবাব দিল, হ্যাঁ গো, খুব মনে পড়ছিল। তা তুমি এখানে কি করো? দাদা ভাই হাঁক ছেড়ে ডাকছে, শুনে এলাম তোমাকে। যাও যাও, তোমার বুড়ো মশাইয়ের সেবা করো, গিয়ে যাও। রসনারা তৎক্ষণাৎ উঁচু হয়ে ফারিসের কান টেনে ধরল। হ্যাঁ রে দাদু ভাই, এখন তো কেবল জোয়ান বইয়ের কথা মনে পড়ে। আমাদের তো আর বুড়িদের কি বেল আছে? তা বইয়ের সাথে প্রেম করবি বললেই তো পারিস, মাঝখানে আমার বুড়োটাকে টেনে আনছিস কেন? প্রাপ্তি ফারিস আর দাদির কথায় লজ্জায় কাচুমাচু করে সুতির ওড়না আঙ্গুলে পেঁচাচ্ছে আর খুলছে। ফারিস প্রাপ্তির দিকে তাকিয়ে দাদির কথায় ঠোঁট বাঁকালো। তুমি বুড়ি বেশি বোঝো, আর আমারটাকে দেখো কেমন গ্যাদার মতো তাকিয়ে আছে অন্যদিকে। প্রাপ্তিকে গেদা বলায় প্রাপ্তি তেলে বেগুনে জ্বলে উঠল। কি বলেন? আমি গেদা? আপনি কে? প্রাপ্তির চোখ পাকানির ভঙ্গিমা দেখে এবার ফারিস খেই হারিয়ে হেসে ফেলল। ফারিস প্রাপ্তির নাকে আলতো করে টোকা দিয়ে বলল, তুই গ্যাদা আর আমি গ্যাদার বর। ফারিসের ঠোঁটের কোণায় দুষ্ট হাসি।
প্রাপ্তি ফারিসের এই হাসিটুকু যেন সহ্য হলো না। প্রাপ্তি মুখ মুচড়ে অন্যদিকে ফিরে নিল মুখটা। ফারিস আর প্রাপ্তির খুনসুটি দেখে রওশনারা একটু দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেললেন। তার মেয়েটার জোয়ানকালের হুবহু ফটোকপি প্রাপ্তি। নাতনিকে দেখলেই মেয়ের কথা মনে পড়ে রওশনারার। কান্না চলে আসে মেয়ের বিরহে। যাই হোক, নাতনিটা চোখের সামনে আছে, সুখে আছে, এইটুকু দেখে একটু শান্তি আর কি। রওশনারা নিজের কাঁধে আচমকা ভার অনুভব করে পেছনে ঘুরে তাকিয়ে দেখল ইব্রাহিম দেওয়ান তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। ইব্রাহিমের দিকে তাকিয়ে রওশনারা মৃদু হাসলেন। ইব্রাহিম নিজের স্ত্রীর একটা হাত টেনে ভেতরে নিয়ে যেতে যেতে বললেন, ওদিন নিয়ে চিন্তা করো না, আসো ভিতরে যাওয়া যাক। রওশনারা স্বামীর কথায় মাথা নাড়িয়ে সহমত জানিয়ে স্বামীর সাথে ভেতরে চলে গেলেন। বাগানে এখনো খুনসুটিতে মেতে আছে কপত কপতি। ফারিস প্রাপ্তির হাত ধরে পুকুর পাড়ের দিকে নিয়ে গেল। ইট বাঁধানো সিঁড়িতে প্রাপ্তিকে বসিয়ে দিয়ে ফারিস নিজেও প্রাপ্তির শরীর ঘেঁষে বসে পড়ল। ফারিস প্রাপ্তির পায়ের উপর থেকে কাপড়টা হালকা সরিয়ে দিয়ে পা দুটো মনোযোগ সহকারে দেখতে লাগলো। পায়ে ফারিসের মৃদু স্পর্শ পেয়ে প্রাপ্তি কেঁপে উঠেছে বারবার। ফারিস পায়ে হাত বুলিয়ে দিয়ে জানতে চাইল, এখনো ব্যথা করছে পায়ে? প্রাপ্তি ফারিসের মায়া মায়া চোখের নেশায় ডুবে গিয়েছে যেন। ফারিস কি বলছে কিছুই তার কানে যায়নি। প্রাপ্তিকে এভাবে দিশেহারা হয়ে তাকিয়ে থাকতে দেখে ফারিস ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, বেশি সুন্দর লাগছে বুঝি? প্রাপ্তি ফারিসের কথায় চোখ দুটো নামিয়ে নিয়ে ফারিসের কাঁধে মাথা এলিয়ে দিল। ফারিস প্রাপ্তির কাঁধে এক হাত রেখে প্রাপ্তিকে টেনে আরো কাছে নিয়ে এলো। প্রাপ্তি মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। প্রাপ্তি ফারিসের কোমল পরশে চোখ বুজে ফারিসের মাঝে হারিয়ে গেল। দেখতে দেখতে পার হয়েছে আরো 7টি দিন। ডেলিভারির ডেট পড়েছে নভেম্বরের 9 তারিখ। আজকে তারিখ 5 ডিসেম্বর 2024। প্রাপ্তির অবস্থা সকাল থেকেই খারাপ। ব্যথা একটু একটু উঠছে। প্রাপ্তি ভাবছে এগুলো সাধারণ সিমটম হবে হয়তো, কারণ মাঝে মাঝেই তার এইরকম অস্বাভাবিক ব্যথা হয়েছে আগেও। ফারিসকে আর পরিবারের মানুষকে এসব জানিয়ে আগে থেকেই পেরেশানিতে ফেলতে চায়নি। কাল রাতেও প্রাপ্তি ঠিক করে খায়নি, বিধায় ফারিস সকাল সকাল প্রাপ্তির জন্য নিজ হাতে খাবার তৈরি করছে। তারপর পরই খাবার সাজিয়ে প্রাপ্তির কাছে গেল খাবার খাওয়াতে। প্রাপ্তি ফারিসের মন রাখতে 2-3 বার মুখে নিল, কিন্তু এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। আচমকা পেটের যন্ত্রণায় এক চিৎকার দিয়ে ফারিসের কলার চেপে ধরল। ফারিস প্রাপ্তির চিৎকারে আঁতকে উঠে সোজা প্রাপ্তির জামার নিচে হাত দিল। ফারিসের হাত ভিজে গিয়েছে তাজা রক্ত আর পানিতে। ফারিস নিজের হাতের দিকে নজর বুলিয়ে চল শক্ত করে বলল, শিট! প্রাপ্তির চিৎকারে এতক্ষণে সবাই এসে উপস্থিত হয়েছে। পরিস্থিতি কি তা ঠাউর করেই সবাই ভয়ে আঁতকে উঠেছে। ফারিস প্রাপ্তিকে গায়ে বড় ওড়না টেনে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিল। তারপর এক ঝটকায় কোলে তুলে নিয়ে নিচে নেমে গেল। প্রাপ্তি ফারিসের বুকের দিকে শার্টের অংশ চেপে চিৎকার করছে। ফারিস প্রাপ্তির মাথায় ওষ্ঠ ছুঁয়ে বলল, একটু ধৈর্য ধর যান আমাদের বাচ্চাদের জন্য। জানি অনেক কষ্ট হচ্ছে তোর, কিন্তু বিশ্বাস কর, এই কষ্ট যদি ভাগাভাগি করা যেত তবে সব কষ্ট আমি সৃষ্টিকর্তার থেকে চেয়ে নিজের ভাগে করে নিতাম। প্রাপ্তি এত কষ্টের মাঝেও ফারিসের একটা হাত চেপে ধরল। তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটে বলল, আপনি আমার পাশে থাকুন শুধু। আমি সব দুঃখকে জয় করে আবার আপনার বুকে ফিরতে চাই। ফারিসের পিছু পিছু বারিশা, পারভিন আর রসনারাও আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ছুটে এসেছে। মাহতাব আগে থেকেই গাড়ি বের করে রেখেছিল। তার চোখে মেয়ের জন্য পানি। বারিশ প্রাপ্তিকে নিয়ে গাড়িতে উঠতেই বারিশা আর পারভিন সেই গাড়িতে উঠে বসল। ফারিস প্রাপ্তির মাথাটা পারভিনের কোলে তুলে দিয়ে মাহতাবকে সরিয়ে দিয়ে নিজেই ড্রাইভিং সিটে গিয়ে বসল। তারপর চোখের পলকেই গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছল। মোশাররফ দেওয়ান অফিসে ছিলেন। খবর পেয়ে সোজা হসপিটালে চলে এসেছেন। মাহতাব, রসনারা আর ইব্রাহিমকে নিয়ে ধীরে সুস্থে পৌঁছেছে। তারা বৃদ্ধ মানুষ, তাদেরকে নিয়ে আর হাই স্পিডে চালিয়ে নিয়ে যাওয়া যায়? প্রাপ্তিকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে। শিশির সহ তার সাথে আরও অভিজ্ঞ মহিলা ডাক্তার ও নার্সরা আছে। প্রাপ্তি পানি ভেঙে গিয়েছে আগেই, প্রসব বেদনাও আছে। প্রাপ্তির শরীর একদম নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে আছে। যদিও 3টা বাচ্চা নর্মাল ডেলিভারিতে রিস্ক আছে, তবে প্রাপ্তি ও বাচ্চাদের কন্ডিশন ভালো থাকায় একটা চান্স নেয়াই যায়।
প্রাপ্তির বয়স কম হলেও বাচ্চাদের পজিশন আল্লাহর রহমতে ঠিক আছে। ফারিস নিজেও প্রাপ্তির কাছে থাকতে চেয়েছিল, তবে শিশির আর অন্য ডাক্তারদের অনুরোধে ঢোকেনি। সব ফিমেল ডাক্তাররা সবাই অভিজ্ঞ। এক পাশে লেবার রুম, অন্য পাশে ওটির ব্যবস্থা করে রাখা আছে। যেটাতেই সুবিধা হয় সেটাতেই করা যাবে। প্রাপ্তি চিৎকার কষ্ট ফারিস সহ্য করতে পারছে না দেখেই সবাই মানা করছে। প্রাপ্তির চিৎকার ভেসে আসছে লেবার রুম থেকে। ফারিস লেবার রুমের সামনের বারান্দায় পায়চারি করে যাচ্ছে পাগলের মতো। প্রাপ্তির চিৎকার তার সহ্য হচ্ছে না, চোখের সামনে সব ঝাপসা ঠেকছে। বারবার প্রাপ্তির শুকনো মলিন মুখটা ভেসে উঠছে। ফারিসের চোখের পানি যেন বাঁধ ভেঙেছে। বারবার শার্টের হাতায় চোখ মুছেও আর পারছে না। অবাধ্য কান্নাগুলো আজ বাদ মানছে না। সবাই দোয়া দরুদ পাঠ করছে। ফারিসের মতো শক্ত পুরুষের চোখে পানি দেখে আজ সবাই হতবাক হয়ে গিয়েছে। প্রেয়ান এসেছে কিছুক্ষণ আগে। বোনের ডেলিভারির কথা শুনেই ডিউটি থেকে দৌড় লাগিয়েছিল। দ্রুত বেগে গাড়ি চালিয়ে পৌঁছেছে হসপিটালে। উষা বাড়ি গিয়েছিল। খবর পেয়ে রৌদ্র আর উষা একসাথেই এসেছে। ফারিসকে পাগলের মতো বারান্দায় পায়চারি করতে দেখে মাহাতাব ফারিসের কাঁধে হাত রাখল। ধৈর্য ধর বাপ, এই দেখ আমিও তো ধৈর্য ধরে আছি। আমার মেয়েটার ভেতরে ছটফট করছে। আল্লাহ আছে, সব ভালো হবে, ভরসা রাখ। কথাটা বলেই মাহাতা ফারিসের পিঠে চাপড়ে দূরে সরে গেলেন। তবে সে ফারিসকে সান্ত্বনা দিয়ে এসে নিজেই মেয়ের জন্য কেঁদে ভাসাচ্ছে। পারভিন মেয়ের জন্য কাঁদতে কাঁদতে কাহিল হয়ে পড়ে আছে চেয়ারের উপর। বারিশা তাকে শান্ত করছে। বারিশার চোখেও পানি। সে সমানে আল্লাহকে ডেকে যাচ্ছে, আল্লাহর নিকট সাহায্য চাইছে। প্রেয়ানের চোখ দুটো লাল হয়ে আছে। বোনের জন্য চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। চোখের অবাধ্য জলটুকু মুছে নিয়ে প্রেয়ান ফারিসের দিকে এগিয়ে গেল। ফারিসকে শার্টের হাতায় চোখের জল আড়াল করার চেষ্টা করতে দেখে প্রেয়ান দীর্ঘশ্বাস ছেড়ে ফারিসের পিঠে হাত রাখল। ফারিস প্রেয়ানের সাথে চোখাচোখি হলো, কিন্তু কথা হলো না। দুজন একসাথে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। প্রেয়ান নিজেই মুখ খুলল এবার। ফারিসের একটা হাত টেনে ধরল সে, জোর করে নিয়ে বসিয়ে দিল একটা ফাঁকা চেয়ারে। নিজেও পাশে গিয়ে বসলো। প্রেয়ান ফারিসের পিঠ চাপড়ে দিয়ে বলল, শক্ত হও ডুড, তোকে এতটা দুর্বল, এতটা এলোমেলো কখনো দেখিনি। বিশ্বাস কর। কি করেছিস, নিজের হাল দেখেছিস কি? আমার বোন যদি এভাবে তোকে দেখে সে কি সহ্য করতে পারবে বলতো? প্রেয়ানের কথায় ফারিস প্রেয়ানের দিকে একবার তাকিয়ে বড্ড অগোছালো ভাবে বলল, ও ঠিক হয়ে যাবে তো? নিজেও হৃৎপিণ্ড বরাবর আঙ্গুল তাক করে ফারিস। এখানটায় খুব যন্ত্রণা হচ্ছে, আমি ওর কষ্টগুলো নিতে পারছি না। ওর সব কষ্ট আমাকে কেন দিচ্ছে না খোদা? লিটল ছেলের কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ কি বুঝতে পারছে না? প্রেয়ান ফারিসকে কি বলবে খুঁজে পেল না। ফারিসের মতো শক্ত ব্যক্তিত্ববান পুরুষও সে নিজের স্ত্রীর কষ্টে এতটা কষ্ট পাবে প্রেয়ান সেটা ভাবতে পারেনি। তবে বোনের জন্য একটা সঠিক মানুষ আল্লাহ পাঠিয়েছে, বিষয়টা মাথায় আসতেই প্রেয়ানের বুকটা জুড়িয়ে গেল। প্রেয়ান ফারিসের এক হাত চেপে ধরে বলল, আমার বোনটা ভীষণ ভাগ্য করে তোকে পেয়েছি। তুই সারা পৃথিবীতে ওর কারো কাছে এতটাই ভালোবাসা পেত না হয়তো। প্রেয়ানের কথায় ফারিস মনোযোগ দিতে পারছিল না, কারণ তার শ্রবণ শক্তি আটকে আছে লেবার রুম থেকে আসা চিৎকারে। ফারিস প্রাপ্তির চিৎকার আবার পাগলের ন্যায় উঠে দাঁড়িয়ে লেবার রুমের দিকে হাঁটা ধরল। তখনই গগন কাঁপানো এক চিৎকার শোনা গেল প্রাপ্তির কণ্ঠে। ঠিক তার পরপরই ওয়া ওয়া করে সদ্য ছোট্ট জন্ম নেয়া শিশুর কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে এলো। ফারিস নিজের অস্থিরতার মাঝেই সেই কান্নাটা আওয়াজটুকু শুনল। একটু শান্ত হয়ে সেই দিকে কর্ণপাত করে রাখল। এখনও তার চোখে অস্থিরতা হ্রাস পায়নি। সবাই সদ্য জন্ম নেওয়া শিশুটির সেই আওয়াজটুকু শুনল। 5 মিনিট পর আবার প্রাপ্তির চিৎকার শোনা গেল। এর পরপরই ছোট্ট শিশুর কান্নার আওয়াজ মুখরিত হলো পুরো কেবিন ও হসপিটালের করিডোরে। এরপর আরও 10 মিনিট কেটে গেল। ফারিস পাগলের মতো পায়চারি করছিল। বারবার নিজের চুলগুলো খামচে ধরছিল 2 হাতে। সবার মনে ভয়ের দানা বাঁধতে শুরু করেছে আবার। ঠিক তখনই আবার একটা চিৎকার এবং সদ্য জন্ম নেওয়া শিশুর ওয়া ওয়া কান্নার আওয়াজ। সবাই একটু ধাতস্থ হয়ে বসলেও ফারিস হতে পারছিল না। তার চোখে প্রাপ্তির মলিন মুখটা ভাসছে। মেয়েটার হাল কতটুকু নাজুক হয়ে গিয়েছে কে জানে। তখনই শিশির এবং আরেকজন ডাক্তার শারমিন এবং একজন নার্স বেরিয়ে এলেন।
তিনজনের কোলেই পাতলা তোয়ালে দিয়ে ঢেকে রাখা সদ্য জন্ম নেয়া 3টি প্রাণ। শারমিন বললেন, কংগ্রাচুলেশনস ডক্টর আজমির, আপনি 3 ছেলের বাবা হয়েছেন। ফারিস এক পলক তাকালো 3টা বাচ্চার দিকে। সবাই ছুটে এসে সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের কোলে তুলে নিল। সেই দিকে ফারিসের বিশেষ খেয়াল নেই। তার চোখে মুখে এখনও শূন্যতা। ফারিস এবার সব কিছু উপেক্ষা করে শিশিরের কাছে পাগলের মতো ছুটে গিয়ে জানতে চাইল। ও ঠিক আছে তো? শিশির ফারিসকে ধাতস্থ করে বলল, ঠিক আছে, তবে শরীরটা একটু বেশিই দুর্বল। ওকে পরিষ্কার করা হচ্ছে, একটু অপেক্ষা কর, দেখতে পাবি। ফারিস এতক্ষণে নিজের ভেতরের প্রাণ ফিরে পেল। আল্লাহর নিকট হাজার হাজার শুকরিয়া জানালো। শিশির এবার ফারিসের কোলে একটা বাচ্চাকে তুলে দিল। ফারিস ছোট্ট প্রাণটাকে যত্ন সহকারে নিজের সাথে আগলে নিল। বুকের ভেতরটায় কত জ্বালা যে করছিল, তা সবটা যেন এখন একটু একটু করে সরে যেতে লাগলো। ফারিস ছোট্ট বাচ্চাটাকে নিজের বুকের সাথে আলতো করে চেপে ধরে রাখলো। বাচ্চাটার কপালে মৃদু নাক ঘষে বলল, বাবা তোমাদের ভীষণ ভালোবাসি সোনারা, প্রথম জন্ম নেওয়া বাচ্চা ছিল এটা। বাইশা এবার নিজের কোলে থাকা বাচ্চাটাকে ফারিসকে কোলে নিতে বলল। এটা দ্বিতীয় ছেলে বাবুটা। ফারিস একইভাবে সদ্য জন্ম নেওয়া শিশুটার টুকুর টুকুর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বুকের সাথে মিশিয়ে অনেকক্ষণ আদর করলো। বাবা হওয়ার এত আনন্দ ফারিস আগে বুঝতে পারেনি। ফারিস বাচ্চাটার নাকে নিজের নাক আলতো করে ছুঁয়ে আদর করে বলল, আমার সোনা ছেলে, বাবার রাজপুত্র। প্রণয়ের কোলে আছে এখন বড়জন, মাহতাবের কোলে চলে গিয়েছে মেঝোজন, ছোটজন ছিল তার দাদার কোলে। মোশাররফের কোল থেকে এবার ছোটজনকে কোলে নিল ফারিস। ফারিস ছোট্ট প্রাণটাকে আলতো করে কোলে নিয়ে বুকে জড়িয়ে রাখলো অনেকক্ষণ। এই বাচ্চাটা একটু কম রুষ্টপুষ্ট, দুজনের চেয়ে তুলনায় মূলত ছোট্ট, দুর্বল লাগছে। ফারিস বাচ্চাটাকে ভালো করে পরখ করলো। সে বুঝতে পারল এই জন্যেই তার এত দেরি হচ্ছিল। ফারিস বাচ্চাটার কপালে চুমু খেয়ে বলল, আমার ছোট আব্বু, বাবা ভীষণ অপেক্ষা করেছি তোমার জন্য। ফারিস তারপর বাচ্চা 3টাকে কোলে নিয়ে একে একে সবার কানে আজান দিল। অন্য কেউ দিতে চাইলেও কাউকে দিতে দেয়নি। বলে দিয়েছে, নিজের বাচ্চাদের দিয়ে হয়নি নাকি? আমার বাচ্চাদের কানে আজান আমি একাই দিব। বাচ্চাদের অধিকার এক চুলো পরিমাণ ছাড়তেও নারাজ সে। সবাই মুখ ফুলিয়ে হাসছিল ফারিসের কাজ কারবার দেখে। বাচ্চা 3টা কোল বদল করে একে একে সবার কুলে চলল। ফারিস প্রাপ্তির কাছে যাওয়ার জন্য পায়তারা করছে। প্রতি 5 মিনিট পর পর জিজ্ঞাসা করছিল পরিষ্কার করা শেষ হয়েছে কিনা, ভেতরে যেতে পারবে কিনা। প্রাপ্তিকে মাত্রই ফ্রেশ করিয়ে একটা পরিষ্কার বেডে দেয়া হয়েছে। হাতে একটা নার্স এসে স্যালাইনের ক্যানোলা লাগিয়ে দিয়ে গিয়েছে। এরপরেই ফারিসকে ডাকা হলো ভেতরে যাওয়ার জন্য। ফারিস যেন এটাই অপেক্ষা করছিল। তার কোলে ছোট্ট ছেলেটা ছিল। সে ছেলেটাকে পারভিনের কোলে দিয়ে প্রাপ্তির কাছে ছুটে গেল। ফারিস ছুটে গিয়ে কোনো কথা ছাড়াই প্রাপ্তিকে নিজের বুকে জড়িয়ে নিল। ফারিস প্রাপ্তির মুখটা আবার নিজের দিকে ফিরিয়ে আনলো। প্রাপ্তি চোখে মুখে ফারিস অজস্র চুমুর ঝড় বইয়ে দিতে লাগলো। প্রাপ্তির চোখে পানি। দুর্বল হাত দুটো দ্বারা ফারিসকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। ফারিসের চোখেও পানি। প্রাপ্তিকে বুকে নিয়ে বলল, ভীষণ ভয় পেয়েছিলাম লিটল চেরি, তোর ভীষণ কষ্ট হয়েছে আমি জানি। ফারিস কথাটা বলেই আদুরে হাতে প্রাপ্তির পেটে হাত রাখলো। এখানে অনেক কষ্ট হয়েছে তোর জান। প্রাপ্তি চোখ বুজে নিল। ফারিস পেটে হাত দেয় সাথে সাথে। প্রাপ্তি ফারিসের বুকে মাথা রেখে কেঁদে দিল। প্রাপ্তি ফারিসের শার্টটায় চোখের পানি নাকের পানি মুছে বলল, কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তবে যখন আমাদের সন্তানেরা আমাদের মা বাবা বলে ডাকবে, সেই সুন্দর মুহূর্তগুলোর জন্য এসব কষ্ট নিমেষেই ভুলে যাব। ফারিস প্রাপ্তির কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সবাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। দরজায় খটখটালো রসনারা। দরজায় শব্দ পেয়ে ফারিস আর প্রাপ্তি ছিটকে দূরে সরে বসলো। রসনারা দুজনের কাণ্ড দেখে হেসে সামনে এলো। তার কোলে ফারিস আর প্রাপ্তির ছোট্ট ছেলেটা। রসনারা প্রাপ্তির কোলে ছেলেকে তুলে দিল। প্রাপ্তি ছেলেকে আষ্টে পিষ্টে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে দিল। ফারিস প্রিয়তমাকে আর নিজের সন্তানকে অপলক চোখে দেখছে। তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটি এখন সে উপভোগ করছে। এর চেয়ে সুন্দর, এর চেয়ে স্নিগ্ধ দৃশ্য দ্বিতীয়টি নেই বোধ হয়। ফারিসের ধ্যান ভাঙল রসনারার হাতের ধাক্কায়। ফারিস রসনারার দিকে তাকিয়ে জানতে চাইল, কি
এখন আপাতত নিচে যাও দাদু ভাই, ফ্রেশ হয়ে এসো, বাচ্চাদের খাওয়াতে হবে। যাও যাও। খাওয়াবে তো খাওয়ানো হোক, আমি থাকলে সমস্যা কি? ফারিস ভাবলেশহীনভাবে কথা বলছে। ফারিসের কথায় দরজায় দাঁড়িয়ে থাকা পারভিন শাড়ির আঁচলে মুখ চেপে হেসে ফেললেন। বারিশা শাড়ির আঁচলের নিচে মুখ ঢেকেছে। প্রাপ্তি বাচ্চাকে কোলে রেখেই লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলছে। পরিস্থিতি কি হয়েছে বিষয়টা ফারিসের মাথায় ঢুকতেই নিজেও লজ্জা পেয়ে গেল মা আর শাশুড়ির সামনে। ফারিস কাচুমাচু করে উঠে দাঁড়িয়ে বড় পা ফেলে রুমের বাইরে চলে গেল। যাওয়ার আগে ছোট্ট করে বলে গিয়েছে, প্রথম বাবা হয়েছি তো, মিস্টেক, সরি। ফারিস চলে যেতেই রওশনারা সহ দাঁড়িয়ে থাকা দুজনেই একসাথে হেসে ফেলল। বারিশা আঁচলে মুখ চেপে বলল, পাগল ছেলে একটা। সবার কথাবার্তায় আর হাসি ঠাট্টায় প্রাপ্তি আরও লজ্জায় জমে গেল। ফারিস যে না বুঝেই এখানে থাকতে চেয়েছিল, জোর খাটিয়ে সেটা মনে করেই সবার আরও বেশি হাসি পাচ্ছে। যখন বিষয়টা বুঝলো, বাবা গো, ছেলের কি লজ্জা! এক প্রকার মাথা নুইয়ে কেবিন থেকে পালালো যেন। বারিশা আর পারভিনের কোলে বাকি দুই ছেলে ছিল। প্রথম বাচ্চার মা হওয়ায় প্রাপ্তি সামলাতে পারছিল না। রওশনারা নাতটিকে শিখিয়ে দিলেন। বাচ্চা তিনটার মাতৃদুগ্ধ পান করে ঘুমিয়েছে। প্রাপ্তির স্যালাইন শেষ হয়েছে বিকেলের দিকে। এখন বাড়িতে নিয়ে যাওয়া যাবে। তাছাড়া বাড়িতে তো স্বয়ং ডাক্তার নিজেই আছে। বাকিটুকু ফারিস নিজেই সামলে নিতে পারবে। বিকেলে সব কিছু গোছগাছ করে নিজেদের বাসায় যাওয়ার জন্য ফারিস প্রাপ্তিকে কোলে নিয়ে এসে গাড়ির সিটে বসিয়ে দিয়েছে। রওশনারা, বারিশা, পারভিন একই গাড়িতে বাচ্চাদের কোলে নিয়ে এসে বসেছে। ফারিস নিজেই গাড়ি ড্রাইভ করবে। প্রাপ্তি অসুস্থ থাকায় ফারিস ধীর গতিতে গাড়ি চালিয়ে 20 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টায় পৌঁছলো। এ নিয়ে সবাই বিরক্ত হলেও ফারিস এসবে গায়ে মাখল না। ফারিস গাড়ি থামিয়ে প্রাপ্তিকে আবার পাজা কোলে নিয়ে নিল। প্রাপ্তি সবার সামনে লজ্জায় মানা করছিল, তবুও সেসবের তোয়াক্কা করল না ফারিস। ফারিস প্রাপ্তিকে কোলে নিয়ে এসে নিজের ঘরে চলে গেল। প্রাপ্তিকে বিশাল বেডের মাঝখানে শুইয়ে দিয়ে ফারিস প্রাপ্তির কপালে ওষ্ঠু ছোঁয়ালো। কিছু দরকার হলে আমাকে ডাক দিবি, নিচে নামার কোনো প্রয়োজন নেই। মনে কর এখন আমার 2 পা তোর পা হয়ে গিয়েছে, একটু রেস্ট নে এখন। ফারিসের দিকে তাকিয়ে প্রাপ্তি মাথা নাড়ল। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসেন, বড্ড অগোছালো হয়ে গিয়েছেন, যান যান, দ্রুত যান। আচ্ছা, আমি তাহলে গোসলটা সেরে আসি। হুম। ফারিস গোসল সেরে এসে দেখল মোনালিসা আর আনিশা বসে আছে 2 বাবু কোলে নিয়ে। আরেকজন প্রাপ্তির কোলে ঘুমিয়ে আছে। আনিশা আর মোনালিসা ফারিসকে দেখেই হই হই করে উঠল। মোনালিসা ফারিসকে দেখিয়ে ভাতিজার কপালে চুমু খেয়ে বলল, একসাথে 3 ছেলের বাপ হয়ে গেলে এবার যদি আমাদের ট্রিট না দাও ভাইয়া, তো তোমার খবর আছে বলে দিলাম। অবশ্যই সাথে মার্কেটের জন্য পয়সা দিতে হবে। ফারিস ঠোঁট বাঁকিয়ে বলল, আসছে আমার বাচ্চাদের ভাগে ভাগ বসাতে। মাত্র বিয়ে করলাম, বছর ঘুরতে না ঘুরতেই 3 বাচ্চার বাবা হয়ে গেলাম। সামনে তো আরো দিন পড়েই আছে। এখন থেকে টাকা পয়সা বুঝে শুনে খরচ করতে হবে, বুঝেছিস? নয়তো বাচ্চাদের লেখাপড়া খরচ চালাবো কি করে? ট্রিট হিসেবে তোদের জন্য বাতাসা নিয়ে আসবো 1 কেজি, চিন্তা করিস না। ভাইয়া, তুমি কিপটামি দেখাচ্ছ কেন? হ্যাঁ, তোমার আমেরিকা সংস্থার যে বাইকগুলো আছে ওগুলো বেচেই তো তোমার ছেলে মেয়েদের জীবন অনায়াসে পার হয়ে যাবে। এমনকি তোমার নাতি নাতনিদেরও জীবন চলে যাবে। আর বাদ হিসেব বাকি নাই করলাম। ফারিস মোনালিসার কথায় মাথা চুলকে সরল হাসল। ভুল বলিসনি, বাইকগুলো বেঁচে দিতে হবে। তবে ধন্যবাদ এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, তোকে তোর বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য 5 টাকা বকশিশ দিচ্ছি। ফারিস নিজের পকেটে হাতে খুঁজে খুঁজে 5 টাকার একটা কয়েন বের করে দিল মোনালিসাকে। মোনালিসা এবার চিৎকার করে উঠল, ভাইয়া! মোনালিসা এক চিৎকার দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ফারিস ঠোঁট টিপে হেসে বলল, আচ্ছা ধর, কার্ড নিয়ে যা, যেমন চাই কিনে নিয়ে আয় দুজনেই। ফারিস কার্ডটা মোনালিসার হাতে ধরিয়ে দিয়ে প্রাপ্তির দিকে একবার তাকিয়ে বাইরে চলে গেল। মোনালিসা আর আনিশা কার্ড পেয়ে অনেক খুশি হয়েছে। ফারিসকে দুইজনেই জোর গলায় একসাথে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। দেখতে দেখতে কেটে গিয়েছে আরও 7টি দিন। আজকে ফারিসের ছেলেদের আকিকা অনুষ্ঠান। আকিকা কিশোরগঞ্জে দেয়া হচ্ছে। সবাই প্রাপ্তিরা সপরিবারে 2 দিন আগেই কিশোরগঞ্জে এসেছে।
গতকাল হাট থেকে 3 কোটি টাকা দিয়ে গরু কিনে আনা হয়েছে। গরু জবাই শেষে সব গোশত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের ও গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দেয়া হয়েছে। সবাইকে একবেলা খাওয়ানোর আয়োজনও করা হয়েছিল। পুরো গ্রামের মানুষ আমন্ত্রিত ছিল সেখানে। কোনো উপঢৌকন বা টাকা পয়সা নেওয়া হয়নি, কেবল অতিথি আপ্যায়ন ছিল তাদের মোক্ষম উদ্দেশ্য। আজমির নামের সাথে মিলিয়ে ফারিস তার 3 ছেলের নামকরণ করেছে: আয়ুষ আজমির, আরবান আজমির, আরসান আজমির। সময় ও স্রোত বয়ে চলে অবিরাম, তেমনি মানুষের জীবনেও থেমে থাকার নয়। প্রাপ্তি আর ফারিসের জীবনও এগিয়ে গিয়েছে অনেক দূর। দেখতে দেখতে কেটেছে আরও 1টি বছর। গতকাল ছিল 5ই ডিসেম্বর 2025 সাল। ফারিসের 3 ছেলের জন্মদিন ছিল। আয়ুষ, আরবান আর আরসান 3 জনই গুটি গুটি পায়ে হাঁটা শিখেছে মাত্র। তারা 3 জন সারাদিন একসাথে খেলে, ঘুমায়, আবার তাদের বাবার পিছু পিছু ছুটে চলে। তাদের জন্মদিন উপলক্ষে সবাই ফারিসদের ঢাকার বাসায় এসেছিল গতকাল। মোনালিসা 5 মাসে প্রেগনেন্ট, আনিশা 2 মাস চলছে। সবাই নিজেদের জীবন নিয়ে অনেক এগিয়ে গিয়েছে। প্রাপ্তির ছেলেদের বারিশার কাছে রেখে ক্লাস করতে যায় ভার্সিটিতে। সে কিছুদিন আগেই অনার্স 2nd ইয়ারের ফাইনাল দিয়েছে। 3 ছেলেই বেশ লক্ষ্মী, বাবার মতো একদম দেখতে। প্রাপ্তির মতো গায়ের রং পেলেও ফারিসের মতো শারীরিক গঠন পেয়েছে 3 জন। 3 জনই বেশ বেড়েছে। তাদের বয়স 1 বছর হলেও দেখে মনে হয় 2 বছর পার করে ফেলেছে। প্রাপ্তি আয়ুষ, আরবান আর আরসানকে তার দাদুর কাছে রেখে ভার্সিটিতে গিয়েছে। আজকে প্রাপ্তি 3rd ইয়ারের ফার্স্ট ক্লাস। ফারিস প্রাপ্তিকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে হসপিটালে গিয়েছে। মোশাররফ দেওয়ান বাড়িতেই আছেন, নাতিদের সাথে খেলছে। মোশাররফ দেওয়ানের বেশিরভাগ সময় এখন এদের পিছেই যায়। ফারিস নিজের হসপিটালের সামনে ব্যবসাও দেখছে। মোশাররফ দেওয়ান সপ্তাহে 4 দিন যায় নিয়ম করে, বাকি 3 দিন বাড়িতেই থাকে সে নাতিদের সাথে। মোশাররফ দেওয়ান বারিশাকে রেডি হয়ে নিতে বলল। নাতিদের নিয়ে তারা সামনের পার্কটায় যাবে আজকে ঘুরতে। বারিশা তার স্বামীর কথা মতো রেডি হয়ে নিল। আরসান আর আরবান দাদা দাদির হাত ধরে ছোট ছোট পায়ে হাঁটছে আর গোল গোল চোখ করে সব দেখছে। আয়ুষ তার দাদুমণির হাত ধরে হাঁটছে। কি তার হাঁটার স্টাইল! এখনই কত দ্রুত পা ফেলে সে, কি সুন্দর তার হাঁটার কায়দা! বারিশা সবটা দেখে যাচ্ছে চোখ বুলিয়ে। বারিশা আর মোশাররফ দেওয়ান নাতিদের নিয়ে পার্কে এসে ঘুরলেন অনেকক্ষণ। ফারিস আজকে তাড়াতাড়ি ডিউটি শেষ করে বাসায় এসেছে। আয়ুষ তখন তার দাদির কাছে গোসল করছিল। আরবান আর আরসান গোসল করে নেংটু হয়ে ঘুরছে। মোশাররফ দেওয়ান তাদের ডেকে যাচ্ছে গা মুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু 2 বাদর সোফার কোনায় লুকিয়ে টুকি খেলছে, আবার ফোকলা গালে হেসে কুটিপুটি হচ্ছে। আরসান তার পাপাকে দেখেই ছোট ছোট পা ফেলে দৌড় দিতে দিতে আধো আধো অস্পষ্টভাবে বলল, পাপা। আরসান পড়ে যেতে নিচ্ছিল দেখে ফারিস দৌড়ে ছেলেকে কোলে নিয়ে একদম ঘাড়ে তুলে ফেলল। ছেলের ফোলা ফোলা তুলতুলে গালে নাক ঘষে বলল, পাপা কি এখনই তো পড়তে নিচ্ছিলি চড়ুই পাখির ছও। ফারিস আরসানের গালে নাক ঘষতেই হেসে দিল সে, ফোকলা গালে, সেই সাথে পায়ের কাছে নিচে দিয়ে প্যান্ট টান অনুভব করতেই ফারিস দেখল আরবান 2 হাত খিঁচে ফারিসের প্যান্ট ধরে রেখেছে। আ উ করতে করতে পা 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 করছে। ফারিস বুঝতে পারল আরবানও কোলে উঠতে চাইছে। ফারিস আরসানকে বাম হাতে কোলে নিয়ে আরবানকে ডান হাতে কোলে তুলে নিল। ফারিস আরবানের তুলতুলে গালে চুমু খেয়ে বলল, কি বাবা মুরগি ছয়রা আমার, আমি তোমাদের পাপা কি বলেছে? ছোট আরবান কি বুঝলো কে জানে, সে বাবার কথায় খিলখিল করে হেসে দিল। মোশাররফ দেওয়ান চেয়ারে বসে সব পরখ করছিল। তার চোখ দুটো জুড়িয়ে গিয়েছে যেন। ফারিসকে দেখে তিনি অভিযোগের স্বরে বলল, তোর ছেলেরা আমার কথা শুনে না, দাদির কথা ঠিকই শোনে। সেই কখন থেকে কাছে রাখছি, আয় কাছে, আয়গা, মুছিয়ে দি, কই আমাকে পাত্তাই দেয় না। ফারিস বাবার কথায় 2 ছেলের দিকে তাকালো। কিরে বিচ্ছুর দল, দাদা ভাইয়ের কথা শুনিস না? 2 ছেলে কি বুঝলো কে জানে, ফারিসের মাথা নাড়িয়ে প্রশ্ন করায় তারাও সাথে সাথে মাথা নাড়ালো, মানে না শুনে না। ফারিস চোখ বড় বড় করে তাদের সহজ স্বীকারোক্তি দেখলো। তবে রে পাজির দল, আবার স্বীকার করা হচ্ছে? তা বড় বিচ্ছু কোথায়, তার দাদুমণির কাছে নাকি? পাপা। তখনই অস্পষ্ট 1-2 শব্দ ভেসে এলো। আয়ুষ তার দাদুমণির কোলে নেংটু গা ভেজা তার।
মাত্রই গোসল করিয়ে আনা হয়েছে। আয়ুষ দাদুমণির কোল থেকেই বাবাকে দেখে পা পা করে মুখ দিয়ে আরো অদ্ভুত শব্দ করে উঠল। আয়ুষ তার গোলুমুলু হাত নাড়তে লাগলো। মুখে তার স্নিগ্ধ হাসি খেলা করছে। ফারিসের চোখ জুড়িয়ে গেল যেন। পাপাকে দেখেই আয়ুষ 2 হাত বাড়িয়ে দিল ফারিসের দিকে কোলে যাওয়ার জন্য। ফারিসের কোলে আগে থেকেই 2 জন চড়ে বসে আছে, এখন আবার আরেকজন উঠতে চাইছে। কেউই পাপার কোল ছেড়ে আপাতত নামতে রাজি নয়। ফারিস একটা সোফায় গিয়ে বসলো। ফারিস বারিশাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আয়ুষকে আমার কোলে বসিয়ে দাও তো। বারিশা আয়ুষের দিকে তাকিয়ে ফারিসকে দেখল। ছেলেটা ক্লান্ত, তবে ছেলেরা কাছে থাকায় কি সুন্দর সব ভুলে সবগুলোকে বুকে নিয়ে বসে আছে। আয়ুষকে বারিশা গাল টেনে বলল, পাপা আসতেই দাদুমণিকে ভুলে গেলি? হ্যাঁ, আর আসিস মিল দিতে আমার সাথে। আমি আর মিল দিব না, কোলেও নিব না। যা এখন তোর পাপার কোলে যা। আয়ুষকে বারিশা ফারিসের পেটে আর উরুর মাঝখানে বসিয়ে দিল। ফারিসের উরুর 2 পাশে আগে থেকেই বসেছিল আরবান আর আরসান। আয়ুষ পাপার কোলে চড়েই পাপার বুকে আদুরে আহ্লাদে মিশে গেল। ফারিস তা লক্ষ্য করেই প্রশান্তিতে হাসল। বারিশা আর মোশাররফ দেওয়ানু ছেলে আর নাতিদের প্রাণ ভরে দেখল। এত শান্তি, এত প্রশান্তিকর দৃশ্য দ্বিতীয়টি নেই বোধ হয়। 3 ছেলেকে ফারিস শরীর মুছিয়ে গায়ে বেবি লোশন মাখিয়ে দিল। 3 জনকেই এক ধরনের পোশাক পরিয়ে দিয়েছে ফারিস। ফারিস নিজেও পরিপাটি হয়ে সাদা পাঞ্জাবি পায়জামা পরেছে। ছেলেদের পরনেও সেম ডিজাইনের একই রঙের পাঞ্জাবি পায়জামা। আয়ুষ, আরবান, আরসান 3 জন যমজ হলেও 3 জনের চেহারা আলাদা। একজনের সাথে আরেকজনের মিল নেই। ভাই হিসেবে সামান্য মিল লক্ষ্য করা গেলেও তাদের চেহারা আলাদা। ফারিস পরিপাটি হয়ে চুলে জেল দিয়ে চুল সেট করছিল। আরবান, আয়ুষ আর আরসান বিছানার উপর দাঁড়িয়ে আছে পরিপাটি হয়ে। তারা 3 জনই তাদের হ্যান্ডসাম বাবাকে হা করে চোখ গোল গোল করে দেখছে। ফারিস নিজের গায়ে দামি পারফিউম লাগিয়ে ছেলেদের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। কি, তোরাও আমার মতো নায়ক সাজবে নাকি? ফারিসের কথায় তারা 3 ছানা কি বুঝলো কে জানে। 3 জনই ফোকলা গালে হেসে হেসে হাততালি দিল। ফারিস সেই দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিল। সবগুলো মায়ের মতো ঢং শিখেছিস। এমন এমন ঢং করেই তো ফাঁসিয়েছিল আমাকে। সেই যে ডুবেছিলাম আর উঠতেই পারেনি, বুঝেছিস? ফারিস শেষের কথাটা বলার সময় মাথা উপর নিচ করে জানতে চেয়েছিল ছেলেদের কাছে। ছেলে 3টা কিছু বুঝলো না হয়তো, তবে বাবার সাথে 3 জনই একসাথে মাথা নাড়লো, মানে বুঝেছে। 3 জনই মাথা নাড়িয়ে স্পষ্ট আওয়াজে উচ্চারণ করলো, মামা। ফারিস শুনল। কি হয়েছে মুরগির বাচ্চাদের? মায়ের কাছে যাবি? চল চল চল, নিয়ে যাই। তোর মাকেও স্মরণ করিয়ে দিয়ে আসি, সে 3 বাচ্চার মা। প্রাপ্তি ক্লাস শেষ করে বের হয়েছে মাত্র। পরনে তার সেই চিরপরিচিত কালো বোরখা আর হেজাব। মুখটা ঢাকা পড়ে আছে হেজাবের আড়ালে। কাঁধে একটা ব্যাগ ঝুলানো। প্রাপ্তি মধুমিতাদের সাথে কথা বলতে বলতে ডিপার্টমেন্টের সামনে আসতেই দেখলো ফারিস গাড়ি থেকে নেমে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সাথে তার 3 পুচকুকে। 3 জনই গাড়ির ছাদের উপর প্রাপ্তির দিকে মুখ করে বসে আছে। বাপ ছেলে 4 জনের পরনেই সাদা পাজামা পাঞ্জাবি। কি সুন্দর যে লাগছিল দৃশ্যটা। প্রাপ্তির চোখ জুড়িয়ে গেল যেন। মধুমিতা প্রাপ্তিকে কনুয়ে ধাক্কা দিয়ে বলল, দেখ দেখ, তোর নায়ক ডক্টর মশাই হাজির, সাথে আবার আজকে রাজপুত্রদেরও নিয়ে এসেছে। প্রাপ্তি লজ্জায় লাল হয়ে গিয়েছে। বাচ্চারা প্রাপ্তিকে বোরকার আড়ালে দেখেও চিনতে তাদের অসুবিধে হয়নি। মাকে দেখতে পেয়েই আয়ুষ প্রাপ্তির দিকে হাত বাড়িয়ে দিল। আয়ুষের দেখা দেখি বাকি 2 জনও একইভাবে ডাকলো। প্রাপ্তির বুকটা জুড়িয়ে গিয়েছে যেন। প্রাপ্তি ছুটে আসলো বাচ্চাদের কাছে। মাকে অনেকক্ষণ পর পেয়ে প্রাপ্তির 3 ছানা প্রাপ্তিকে ছোট্ট ছোট্ট 6 হাতে জাপটে ধরল। প্রাপ্তির শরীরে মা গন্ধটা তাদের শান্ত করে দিয়েছে যেন। প্রাপ্তি 2 হাত প্রসারিত করে তার ছানাদের বুকের মধ্যে ঢুকিয়ে নিল। প্রাপ্তিকে আসতে দেখেই ফারিস আগেই ছেলেদের গাড়ির ছাদ থেকে নামিয়ে মাটিতে নিজের পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছিল। প্রাপ্তি 3টা বাচ্চার মুখে অজস্র চুমু এঁকে দিল। ফারিস চোখ জুড়িয়ে সেই দৃশ্য পরখ করে গেল। ফারিস প্রাপ্তিকে তাড়া দিয়ে দ্রুত গাড়িতে উঠে বসতে। প্রাপ্তি গাড়িতে উঠতেই ফারিস আরসানকে প্রাপ্তির কোলের উপর বসিয়ে দিল। আয়ুষ আর আরবানকে ফারিস নিজের কোলের উপর নিয়ে বসেছে। প্রাপ্তিকে আরসান সহ ফারিস সিট বেল্ট লাগিয়ে নিজেও 2 বাচ্চা সহ সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানো শুরু করলো।
গাড়ি চলতে শুরু করতেই তিন ছেলে খুশিতে হাততালি দিয়ে উঠল। চোখ বড় বড় করে সাই সাই করে পার হয়ে যাওয়া গাড়িগুলোকে দেখছিল তারা। ফারিস একটা রেস্টুরেন্ট দেখে গাড়ি থামিয়েছে। প্রাপ্তি আরসানকে কোলে নিয়ে নেমে যেতেই ফারিস আয়ুষ আর আরবানকে কোলে নিয়ে নেমে পড়ল। তারা লাক্সারি একটা রেস্টুরেন্টে ঢুকে কর্নারের একটা টেবিলে বসলো। প্রাপ্তির পছন্দের খাবার অর্ডার করলো ফারিস। তারপর দুজনেই খাওয়া দাওয়া করে বাচ্চাদের কোলে নিয়ে বেরিয়ে পড়লো। ফারিস এবার প্রাপ্তিকে আর বাচ্চাদের নিয়ে সুন্দর একটা পার্কে এসেছে। পার্কের ভেতর ঢুকে ফারিস আর প্রাপ্তি বাচ্চাদের কোলে করে নামিয়ে দিয়ে হাতের আঙ্গুল ধরে হাঁটিয়ে নিয়ে যেতে লাগলো। ফারিস একটা বল কিনে এনে তিন বাচ্চাদের সাথে খেলতে শুরু করলো। অল্প ধাক্কায় ফারিস একটা বল আয়ুষের দিকে ছুড়ে দিল। আয়ুষ বলটাকে পায়ে আটকাতে না পেরে টুক করে দুই হাতে তুলে নিল। তারপর ছোট্ট ছোট্ট হাতে বলটাকে মাথার উপর তুলে আরবানের দিকে ছুড়ে দিল। আরবান তার বাবার দেখানো কৌশল ফলো করে লাথি দিয়ে ছোট্ট পায়ে, তবে বেশি দূর নিতে পারল না। আরসান ফিচেল হেসে দৌড়ে এসে বলটাকে আটকালো। তারপর এক লাথি দিয়ে বলটাকে তাড়াভাবে ছুড়ে দিল। ফারিসের কাছে বল না গিয়ে বলটা আবার প্রাপ্তির পায়ের কাছে আটকেছে। ফারিস আর প্রাপ্তি চোখাচোখি হতেই ফারিস ইশারা করলো বল তার দিকে পাঠাতে। প্রাপ্তি আস্তে ধীরে বলটায় লাথি বসিয়েও বলটা হঠাৎ করে উড়ে গিয়ে একদম ফারিসের বুকে গিয়ে পড়ল। ফারিস কটমট করে তাকালো প্রাপ্তির দিকে। প্রাপ্তি লজ্জায় কাচুমাচু করে বলল, বকবেন না একদম, আমি ইচ্ছে করে দেইনি কিন্তু। ফারিস নিজের সুন্দর চুলগুলো পিছনে ঠেলে দিতে দিতে বলল, সবই বুঝি, আমাকে হ্যান্ডসাম লাগছে তো তাই একজনের সহ্য হচ্ছে না। আমার সাদা পাঞ্জাবিতে মাটির দাগ বসানোর যত সব চেষ্টা। প্রাপ্তি যেন আকাশ থেকে পড়ল। সে কিনা ফারিসের পাঞ্জাবি নষ্ট করবে। প্রাপ্তি ফারিসের দিকে কটমট করে তাকিয়ে বলল, আপনি বাসায় আসেন শুধু, দেখেন কি করি। আর এত নায়কের মতো সেজে আসছেন কেন? হ্যাঁ, ভালো করে পাঞ্জাবি নষ্ট করেছি, ভালো করেছি একদম। তিন বাচ্চার বুড়ো বাপের আবার এত নায়ক সাজতে হবে কেন? হ্যাঁ, ফারিস বলটায় লাথি দিয়ে অনেক দূর পাঠিয়ে দিয়ে বলল, আমাকে বুড়ো বলা? দেখ, একটা চোখ কানাকে বিয়ে করেছি যে নিজের হ্যান্ডসাম স্বামীকে বুড়ো বানিয়ে দেয়। হ্যাঁ, ভাল লাগে না। কথাটা বলেই ফারিস একা একা হাঁটতে লাগলো। বলটা দূরে সরে যাওয়ায় আয়ুষ, আরবান আর আরসান চুপচাপ চোখে ঘুরিয়ে ঘুরিয়ে বলটাকে আর তাদের বাবা মায়ের তর্কাতর্কি দেখছিল। তখনই ফারিসকে একা হাঁটা ধরতে দেখে তিন বাচ্চা একসাথে কেঁদে দিল। প্রাপ্তি বাচ্চাদের কোলে নিয়ে শান্ত করতে চাইছে, কিন্তু ছেলে তিনটা এক আঙ্গুলে ফারিসকে দেখিয়ে দিয়ে কাঁদছে। প্রাপ্তি আরসানের চোখের পানি মুছে দিচ্ছে। তখনই ফারিস কোথা থেকে ছুটে এসে হুট করেই বাকি দুই ছেলেকে একটানে কোলে নিয়ে কাঁধের দুই পাশে বসিয়ে দিল। কোলে নেয়ার সময় ফারিস গলা ঝেড়ে বলল, মুরগির বাচ্চার ছাউদের জন্য কোথাও একটু সরতেও পারি না। একটু চোখের আড়াল হলেই মায়ের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে দেয়। প্রাপ্তি রেগে থাকলেও কিছু বলল না। ফারিস ঠিক বলেছে। ফারিস আসতে আর 2 মিনিট দেরি করলে হয়তো প্রাপ্তি নিজেও ছেলেদের কান্না সহ্য করতে না পেরে কেঁদে দিত। তিন ছেলেই তাদের পাপাকে কাছে পেয়ে খুশিতে কান্নার মাঝেই হেসে দিল। ফারিস আর প্রাপ্তি চোখাচোখি হলো। ফারিসের চোখের ভাষা প্রাপ্তি বুঝতে অসুবিধে হলো না। ফারিসের চোখের ভাষা মানে এই যে, বুড়ো বলেছিলি না, আজ রাতটা হোক শুধু, সব সুধে আসলে বুঝে নেব। ফারিস ছেলেদের কাঁধ থেকে নামিয়ে তিনজনকে একসাথে দাঁড় করিয়ে দিল। ফারিস ছেলে তিনটাকে পরখ করে বলল, কাঁদিস না আর পটলরা, দেখ তোদের চেয়ে বড় শিশু মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। এখন ওইটা কেঁদে দিলে তোদের সামলাবো না তোদের মাকে কোলে নিয়ে ঘুরবো বলতো? ফারিস বাচ্চা তিনটার গালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। ফারিস আস্তে ধীরে প্রাপ্তির কাছাকাছি গিয়ে দাঁড়ালো। এবার আশেপাশে কেউ আছে কিনা দেখে নিল ফারিস। তারপর টুপ করে প্রাপ্তির দুই গালে পরপর 2 বার ওষ্ঠ ছুঁয়ে দিল। প্রাপ্তি স্তব্ধ হয়ে জমে গিয়েছে সেখানেই। প্রাপ্তি লজ্জায় আশেপাশে চোখ বুলিয়ে দেখল, কেউ নেই এখানটায়। প্রাপ্তি যেন হাঁফ ছেড়ে বাঁচল। মুহূর্তেই তার রাগ হাওয়া হয়ে গিয়েছে। ফারিস নির্দ্বিধায় এবার প্রাপ্তির একটা হাত আলতো করে ধরে বলল, আসো বাসায় যাই। বাচ্চারা অনেকক্ষণ মুক্ত আকাশের নিচে প্রাণ খুলে শ্বাস নিয়েছে। এবার তাদের পাপা বদ্ধ রুমে। ফারিস নিজের কথা আর শেষ করতে পারল না। তার আগে প্রাপ্তি কটমট করে ফারিসের দিকে তাকিয়ে মুখ ভেঙে নিজেই গাড়ির দিকে চলে গেল। ফারিস সেই দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে কিছু একটা বিড়বিড় করল।
তারপর নিজের চুলগুলোতে হাত চালিয়ে পেছনে ঘুরে দেখল 3 বিচ্ছু মিলে বলটা নিয়ে কাড়াকাড়ি করছে। বলটা তারা আধো আধো পায়ে হেঁটে কোথা থেকে কুড়িয়ে এনেছে মাত্র। ফারিস 3 ছেলেকে বল নিয়ে ছোট ছোট হাতে কাড়াকাড়ি করতে দেখে গলা ছাড়ল। এই পটলের দল, বল নিয়ে কাড়াকাড়ি করছিস কেন? আজ বল নিয়ে কাড়াকাড়ি করছিস, 2 দিন পর তো 3 ভাই আমার সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি করবি দেখছি। মহা জ্বালায় পড়ে গেলাম তো।